নিউরোলজি নিউরোলজির মধ্যে প্রথম টপিকটা হচ্ছে হেডেক। হেডেকের সাথে মাইগ্রেনও ধরা যেতে পারে। মাইগ্রেন, হ্যাঁ, কি লিখছেন স্যার? কোনটা কি লিখছি? অক্ষরটা কি লিখছেন? আপনাদের জন্য ক্লাস 1-2 মতো করে লেখা লাগবে না মনে হয়। মাইগ্রেন আজকে আমরা পড়বো নিউরোলজি। হ্যাঁ, নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো আছে এগুলো পড়বো, ঠিক আছে। এখন মাইগ্রেন বিষয়টা কি আর হেডেক বিষয়টা কি? হেডেক নানান কারণে হয়। হেডেকও ফিভারের মতো একটা সিমটম, তাই না? হেডেক কিন্তু কোনো ডিজিজ না। এটা কি? এটা অ্যাকচুয়ালি সিমটম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা সিমটম। হেডেকটা মূলত হচ্ছে কি জিনিস? হেডেকটা হচ্ছে আপনার যখন হচ্ছে আমাদের কোনো ডিজিজ হয়, ওই ডিজিজের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় হেডেক হতে পারে। যেমন সেটা কেমন? যেমন ডেঙ্গু, কালাজ্বর, ম্যালেরিয়া, এইসব সমস্যাগুলোতে কি হয়? বডিতে ইনফেকশন হয়। ইনফেকশন হলে কি হয়? ইনফেকশন হলে বডিতে ইরিটেশন হয় এবং জ্বর আসে। তখন কি হয়? এই হেডেকটা মূলত নর্মালি এটা পুরোটাই হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেহেতু মাথায় ব্যথা করতেছে, অতএব ব্রেইনে কোনো প্রেশার পড়লে, ব্রেইনে যদি চাপ পড়ে, আপনি স্ট্রেসে থাকেন, অথবা হচ্ছে যে আমাদের অনুভাইয়ের মতো যে বিদেশ যাওয়ার একটা প্যারা আছে, টাকা পয়সা দিয়ে ফেলাইছেন মনে করেন দালালদেরকে, এখনও যাইতে পারতেছেন না, ঠিক আছে, এরকম সমস্যা থাকলে তখন কী হবে? হেডেক হয়, ঠিক আছে। অর্থাৎ অতিরিক্ত টেনশানে থাকলে আমাদের হাইপোথ্যালামাস যখন উত্তেজিত থাকে তখন ওইখানে অনেক রকম হরমোনাল এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। রিসেপ্টরগুলো ওপেন হয়। তারপরে আপনি যদি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকেন, দূরের জার্নি করেন, তখন দেখা যায় যে হেডেক হয়, ঠিক আছে। তার কারণটা হচ্ছে কি? আমাদের হাইপোথ্যালামাসে যে রিসেপ্টরগুলো আছে এগুলো একেবারে মানে কি বলে এটাকে, এক্সাইটেড অবস্থায় থাকলে তখন ওইখানে যে হরমোনগুলো রিলিজ হয়, হরমোনগুলো রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু কি হয়? ব্রেনে একটা প্রেশার পড়ে, এই কারণে হেডেক হয়। অনেক সময় হেডেক অনেক উত্তেজিত অবস্থায় হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে একটা লম্বা ঘুম দিয়ে উঠছেন, হঠাৎ করে হেডেক শুরু হয়েছে, এরকমও হয় না অনেক সময়? আমরা তো বলি নর্মালি ঘুমটুম কম হলে ব্রেনের প্রেশার পড়ে, স্ট্রেস হয়, তখন হেডেক হওয়ার চান্স থাকে। অনেক সময় একটা লম্বা ঘুম দেওয়ার পরও কিন্তু হেডেক হয়। সেটার কারণটা কি? ওই লম্বা ঘুম দেওয়ার সময়টাও কিন্তু ব্রেন সজাগ থাকে। আমাদের ব্রেন কিন্তু কখনোই ঘুমায় না, আমরা ঘুমায় যাই। হ্যাঁ, হেডেক অ্যান্ড মাইগ্রেন। আমাদের নার্ভাস সিস্টেম সবসময় সচেতন থাকে। হ্যাঁ, একেবারে আপনি ঘুমাই গেলে আপনি অচেতন হয়ে যাবেন এরকম না বিষয়টা। ঘুমের মধ্যেও কিন্তু মশার কামড় অনেক সময় টের পাওয়া যায়। এর কারণটা কি? ঘুমায় যাওয়ার পরও আমাদের নার্ভাস সিস্টেম একেবারে ব্লক থাকে না, হয়তোবা নার্ভাস সিস্টেমটা কিছুটা শিথিল হয়ে যায়, এই জন্য আমাদের ঘুম চলে আসে। কিন্তু দেখা যায় ব্রেনটা কাজ করতেছে। অনেক লম্বা ঘুম দিলে কি হয়? ওই সময়টায় গ্লুকোজের একটা অভাব পড়ে যায়। ঘুমের মধ্যে আমরা কি স্বপ্ন দেখি না? স্বপ্ন কীভাবে দেখি আমরা? স্বপ্ন দেখি হচ্ছে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডের যে ইমেজগুলো, ওগুলো আমরা দেখি। একটা কনশিয়াস মাইন্ড, একটা আনকনশিয়াস মাইন্ড, এর মাঝখানে একটা সাবকনশিয়াস লেভেল আছে ব্রেনের। ওই অংশটুকু আমাদের সারা জীবনে যত রকম ছবি আছে, আমরা যে মুভিগুলো দেখছি, বা ধরেন কোনো কিছু নিয়ে ভাবতেছেন, হ্যাঁ, যাদের কল্পনা শক্তি অনেক বেশি তাদের সাবকনশিয়াস মাইন্ডটা অনেক স্ট্রং। যাদের কল্পনা শক্তি দুর্বল, যারা তেমন খুব বেশি কল্পনা করতে পারে না, বাস্তবের সাথে খুব রিলেটেড, তাদের সাবকনশিয়াস মাইন্ড অতটা দুর্বল না, তারা তেমন স্বপ্ন টপ্ন দেখে না। কিন্তু যারা যেমন বাচ্চারা দেখবেন ঘুমালেই হাসতেছে, মানে ঘুমের মধ্যে হাসতেছে, কান্না করতেছে, ওদের কল্পনার জগৎটা অনেক স্ট্রং আমাদের চেয়ে। কারণ বাস্তবের সাথে তাদের কি সম্পর্ক এখনও তৈরি হয় নাই ওইভাবে। আর আমাদের যাদের বয়স্ক মানুষ, যারা আমরা অ্যাডাল্ট মানুষ, তাদের বাস্তবের সাথে সম্পর্ক অনেক বেশি তৈরি হয়ে গেছে। আমাদের চিন্তা চেতনা কল্পনার জগতের বাইরে বাস্তব জগৎ নিয়ে বেশি থাকে। এই যে অনুভাই ভাবতেছে আমি বিদেশে যাব, কীভাবে কি প্রসেসিং করা যায়, অর্থাৎ বাস্তব জগৎ নিয়ে আমরা আটকা পড়ে গেছি। আমরা কল্পনার জগৎ নিয়ে আমরা অতটা ভাবি না। আমরা কখনো কি মনে মনে ইমাজিনেশন করি যে এরকম একটা কান্ট্রি হলে কেমন হতো, যে কান্ট্রিতে মনে করেন আমরা উড়ে বেড়াতে পারতাম? এরকম চিন্তা কি আমাদের মাথায় আসে না কখনো? কারণ এগুলো হচ্ছে কল্পনার জগৎ, এগুলো বাচ্চাদের মনে আসে যে একটা প্রজাপতি উড়ে আবেও যদি উঠতে পারতো, আবারও যদি 2টা পাখা থাকতো। তো ওদের সাবকনশিয়াস মাইন্ডটা অনেক কী থাকে, অনেক স্ট্রং থাকে। তো এই যে আমরা ড্রিম দেখি বা স্বপ্ন দেখি, এগুলা দেখা যায় যে এগুলোর কারণে কিন্তু আমাদের ব্রেনটা সতেজ। এই যে আপনাকে একটা ইমেজ দেখাচ্ছে ব্রেন, হ্যাঁ, এই ইমেজটা আপনি ঘুমের মধ্যে দেখতেছেন, ঠিক আছে। তো ওই ইমেজটা দেখানোর জন্য তো তার একটা কি জ্বালানির প্রয়োজন আছে। তো তার মানে ঘুমের মধ্যেও কিন্তু গ্লুকোজের কী হতে পারে, ডেফিসিয়েন্সি হয়ে যেতে পারে। ইভেন ঘুমের মধ্যেও দেখা যায় যে হাইপারটেনশন হয়ে মারা গেছে, এরকমও অনেক রেকর্ড আছে যে মানুষ ঘুমের মধ্যে প্রেশার লো হয়ে মারা গেছে। কারণ গ্লুকোজ লেভেল নেমে আসে, দেখা যায় প্রেশারও নেমে আসে, তখন দেখা যায় যে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তো অ্যাকচুয়াল কথা হচ্ছে কি, ঘুমের মধ্যেও কিন্তু মানুষের ব্রেন অফ থাকে না, অন থাকে, সবসময় অন থাকে, ঠিক আছে।
নাহলে আপনাকে ডাকলে এক ডাকে দুই ডাকে বা অনেকবার ডাকার পরে আপনি কিন্তু উঠতে পারতেন না, যদি ঘুমের মধ্যে আপনার ব্রেন একদম অফ হয়ে যেত, তাই না? আপনি তো শুনতেই পেতেন না। এই যে শুনতেছেন সেটা ব্রেন পর্যন্ত পৌঁছাইতেছে, ব্রেন একটা সিগন্যাল দিচ্ছে অ্যালার্মের মতো যে উঠো উঠো, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে ব্রেন সতেজ থাকার কারণেই কিন্তু হচ্ছে। তো দেখা যায় যে হেডেকের বিভিন্ন ধরনের কারণ আছে। মেইন রিজনটা হচ্ছে ব্রেইনের ভিতরে যে রিসেপ্টরগুলো আছে, রিসেপ্টরগুলো অনেক সময় উত্তেজনার কারণে অনেক সময় খুলে যায়। তো রিসেপ্টর খুললে ওখানে বিভিন্ন ধরনের হরমোনাল রিলিজ হয়, এই কারণে আমাদের ব্রেনে চাপ পড়ে। আবার সেটা ভালো দিকেও হতে পারে, খারাপ দিকেও হতে পারে। এখন আপনি যদি অনেক দিন ধরে একটা স্ট্রেসে থাকেন তাহলে কর্টিসল রিলিজ হয়, আর অ্যাংজাইটিতে ভুগলে কর্টিসল রিলিজ হয়। আবার আপনি যদি মনে করেন আপনার গার্লফ্রেন্ডের সামনে বসে আছেন বা আপনার ওয়াইফের সামনে বসে আছেন বা একটা সুন্দর হানিমুনে গেছেন আপনি, তখন অক্সিটোসিন, সেরোটোনিন এগুলো রিলিজ হয়। হ্যাঁ, অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন, বা হচ্ছে আমরা যখন বিপরীত লিঙ্গের মানুষকে দেখি তখন যে একটা ভালোবাসা কাজ করে আমাদের, এটার সময় অক্সিটোসিন বা সেরোটোনিন রিলিজ হয়। মেনলি অক্সিটোসিনটা রিলিজ হয় হচ্ছে আপনি যখন তার সাথে মোটামুটি কানেকশন ক্রিয়েট করে ফেলছেন। সেরোটোনিন রিলিজ হয় যখনও আপনার সাথে তার কথা হয় নাই, দেখলেই ভালো লাগে, এটা হচ্ছে সেরোটোনিন রিলিজ হয়, ঠিক আছে? তো এক একটা হরমোন রিলিজ হলে আমাদের এক এক রকম সিমটম দেখা দেয়। একটা মানুষের সাথে কথা বলার আগ পর্যন্ত যে একটা স্পৃহা কাজ করে, কথা বলার পরে পটায় ফেললে কিন্তু ওই স্পৃহা আর কাজ করে না। খেয়াল করে দেখছেন কখনো? কথা বলার আগ পর্যন্ত যে একটা আকর্ষণ কাজ করে, মানে রিলেশনশিপের পরে, এটা ইসরাফিল ভাই ভালো বুঝবে, রিলেশনশিপের পরে এটা আর কাজ করে না। হ্যাঁ, বলে না তুমি আর আগের মতো নাই, মেয়েরা বলে না যে তুমি আগে খুব পটানোর আগে খুব ফুলটুল দিয়ে আসতা, ঘুরতা খালি আবার যে বাসার সামনে ইয়া দিয়ে রোড দিয়ে, কিন্তু এখন আর ঘুরো না। কারণ কি? কারণ আমাদের ওই সময় সেরোটোনিন রিলিজ হতো, সেরোটোনিন লেভেল অনেক হাই ছিল। যখন আমরা মানুষটাকে পটায় ফেলছি তারপর থেকে অক্সিটোসিন রিলিজ হওয়া শুরু হয়েছে, এখন আর সেরোটোনিন রিলিজ হয় না, যার কারণে হচ্ছে অত একটা অ্যাট্রাকশন ফিল করি না। এটাই খুব স্বাভাবিক। আবার বিয়ে করে ফেললে আরও হরমোন কমে যাবে, তখন তো ডাল ভাত হয়ে যাবে, তাই না? সেই মানুষটা গার্লফ্রেন্ড থেকে বউ হয়ে গেছে। তো এই যে আমরা যে একটা করি, আমাদের ওয়াইফরা বা আমাদের গার্লফ্রেন্ডরা যে আমাদেরকে একটা চাপ দেয়, এটা কিন্তু আমাদের হাতে নাই। এই জিনিসটা পুরোটাই ব্রেনের খেলা, তাই না? এখন সেরোটোনিন রিলিজ হচ্ছে না, তাহলে কি করতে পারি আমি? আবার কি কিছু করার আছে? পুরোটাই তো ব্রেন কন্ট্রোল করতেছে না, আরেকটা প্রেম করতে হবে। আরেকটা প্রেম করলে ওই সময় একটা সেরোটোনিন রিলিজ হবে আরেকজনের জন্য, ঠিক আছে? এই আর কি। তো তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা যেই ধরনের রিলেশনশিপই থাকি না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত লয়াল আছি ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেইন, আর সব কিছু তো ব্রেইনের খেলা, ততক্ষণ পর্যন্ত ব্রেইন আমাদেরকে একটা মানে কি বলা যায়, ক্লোজড করিডোরে আমাদেরকে আটকায় রাখবে। যখন আমরা তার সাথে লয়াল না, এই জন্য এই যে একসাথে 4-5টা রিলেশনশিপ যদি আব্বাস মিয়ার মতো করেন আপনারা, তখন দেখা যাবে যে কারোর জন্যই কোনো ক্লোজ করিডোর নাই, প্রত্যেকের জন্য ওপেন করিডোর, যে তোমার জন্য আবার হৃদয় খোলা, বিষয়টা হচ্ছে ওরকম। তো তখন কি হয়, তখন কোনো হরমোন রিলিজ হয় না, তখন দেখা যায় যে হুদাই মানুষ একটা জিনিস দেখানোর জন্য, হ্যাঁ, যে আপনি একটা এফোর্ট দিচ্ছেন, এটা দেখানোর জন্য এফোর্ট দিচ্ছেন। এই সময়টায় কি হয়, এই সময়টায় ব্রেনে কর্টিসল রিলিজ হয়। এই জন্য যারা একাধিক রিলেশনশিপে আছে এদের কিন্তু ব্রেন সবসময় স্ট্রেসে থাকে, হ্যাঁ, কারণ এরা আসলে মানসিকভাবে শান্তি পায় না, ঠিক আছে? এখন এই জিনিসটা কেন বললাম? এই জিনিসটা বললাম এই জন্যই যে হেডেকের এই একটা কজ হচ্ছে স্ট্রেস। আপনি যদি খুব স্ট্রেসে থাকেন, সেটা পারিবারিক কারণে হোক, অফিসিয়াল কারণে হোক, হ্যাঁ, তখন স্ট্রেস থাকলে তখন কর্টিসল হরমোন রিলিজ হয়। কর্টিসল হরমোন কী করে? কর্টিসল হরমোন ব্রেনে একটা চাপ দেয়, একটা প্রেশার ক্রিয়েট করে। ব্রেইনের ভিতরেও একটা ব্লাড প্রেশার যে আমরা নিয়ন্ত্রণ করি বা নিয়ন্ত্রিত হয় বডিতে, সেটা কিন্তু হরমোনের কারণে হয়। অ্যান্ড কর্টিসল বেশি রিলিজ হলে অতিরিক্ত পরিমাণ ব্রেনে ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের একটা মাথা ব্যথা ফিল হয়, ঠিক আছে? কারণ ব্রেনের ভিতরে যে আর্টারিগুলো আছে, এগুলো বডির আর্টারির চেয়েও চিকন, খুবই চিকন আর্টারি। এগুলো দিয়ে যখন হাই ফ্লো ব্লাড ঢুকে, তখন দেখা যায় যে ব্রেনে একটা প্রেশার পড়ে। তো বেশ কয়েকটা কারণে হেডেক হতে পারে। এক নম্বর হচ্ছে আমরা অনেক দিন ধরে ফাস্টিং করে থাকলে হেডেক হতে পারে গ্লুকোজের অভাবে। তারপরে যদি অক্সিজেনের মাত্রা কমে আসে, ব্রেনে যদি প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ঠিক আছে? ব্রেনের যে আর্টারিগুলো আছে, ছোটো ছোটো আর্টারিগুলো, এর মধ্যে দিয়ে যদি হাই ফ্লো ব্লাড ঢুকে, সেটা কী কারণে হতে পারে? হঠাৎ করে আপনি এক্সাইটেড, রেগে গেলেন কারোর উপর, অথবা হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে জটিল চিন্তার মধ্যে আছেন, যে আপনি ধরেন আপনি একজন আর্কিটেক্ট, আপনি একটা বিল্ডিং করবেন, হঠাৎ করে দেখা গেলো যে একটা ভুল করে ফেলছেন, একটা মেজর মিস্টেক করে ফেলছেন। বা আমরা যারা যে এই প্রফেশনে আছি, একটা পেশেন্ট করতে গিয়ে, আমরা ম্যানেজ করতে গিয়ে হঠাৎ করে টেনশনে পড়ে গেলাম, যে পেশেন্টের হঠাৎ করে মনে করেন বিপি ফল করে গেলো, হাইপারটেনসিভ পেশেন্ট। আমি কিছুদিন আগে একটা পেশেন্ট পাইছি, পেশেন্টের ব্লাড প্রেশার ছিল 170/100। পেশেন্টকে আমি ল্যাবেকার্ড ইঞ্জেকশন দিছি, কারণ পেশেন্ট মুখে খাওয়ার মতো না, পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট। ল্যাবেকার্ড ইঞ্জেকশন দেওয়ার পরে বিপি হয়ে গেছে 40/30। এখন আমি বেড়ে গেছি টেনশনে, যে ছিল 170, সেখান থেকে তো হায়েস্ট 100 পর্যন্ত আসার কথা, এর নিচে নামার কথা না। পরে শুনি পেশেন্টের লোকজন হিস্ট্রি দেয় নাই, উনি অলরেডি 2বার স্ট্রোক করে ফেলছে। তাহলে এই জিনিসটা তো যখন আপনার হচ্ছে
লেবেকার্ড ইঞ্জেকশন দেই আমরা, কারণ প্রেগনেন্ট মহিলাদেরকে কিন্তু দিই, এটা কিন্তু সেফ একটা ইঞ্জেকশন। কিন্তু যদি হার্টে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ব্লকেজ থাকলে আপনি কখনো লেবেকার্ড দিতে পারবেন না। লেবেকার্ড কী করে? লেবেকার্ড হচ্ছে আপনার এই যে আর্টারিগুলো আছে, আর্টারিগুলারে বড় করে দেয়। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আর্টারিয়াল ডায়ালিটেশন হয়ে গেছে, আর্টারিয়াল ডায়ালিটেশন হয়ে ওইখানে হার্টে তো ব্লক, এদিক দিয়ে বডিতে ব্লাড পুরোপুরি ছড়াই গেছে, কিন্তু হার্টের ভিতরে ব্লাড ঢুকতে পারতেছে না, তো প্রেশার নেমে আসবে খুব স্বাভাবিকভাবে। প্রেশার এমন নামছে পেশেন্টকে আমি আর রিভার্স করতে পারিনি, পেশেন্ট মারা গেছে। তো যাই পেশেন্ট মারা যাওয়ারে ওনারা আসার পরে আমাকে কাউন্সেলিং করতেছিল যে ওনারা আইসিইউতে নেবেন। আমি বলছি যে এই পেশেন্ট এখানকার না, এই পেশেন্ট আপনি আইসিইউতে নিয়ে যান। কিন্তু ওনাদের কথা হচ্ছে ওনার অলরেডি হচ্ছে কিডনি মোটামুটি ড্যামেজড। হ্যাঁ, মানে সিকেডির পেশেন্ট ছিল, বয়স 80+ সিকেডির পেশেন্ট ছিল। ওনার অলরেডি হচ্ছে ক্রিয়েটিনিন 23, যেখানে আমরা ক্রিয়েটিনিন 4-5 হলে ভয়ে হাত পাকে কাঁপাকাপি করে, ওনার ক্রিয়েটিনিন 23 এবং উনি কোনো ডায়ালিসিস নেবে না। ওনার কথা হচ্ছে আমার দিন শেষ, আয়ু শেষ, আমি আর কিছু কোনো ট্রিটমেন্টে যাবো না। তো এই জন্য আসছে উনি অক্সিজেন দিতে আসছে। তখন অনেক বেশি প্রেশার ছিল, আমি ল্যাবেকার্ড দেওয়ার পরে পেশেন্ট ফল করে গেছে। তো যাই হোক ওনার এরপরে আমি অনেক রিভার্স করার ট্রাই করছি, সিপিআর দিছি, তারপরে হচ্ছে কটসন 3 অ্যাম্পুল দেওয়া হয়েছিল, কোনো কাজ করে না। এটা কথা হচ্ছে কি এখন ওনার মানে নাই আর কি, ওনার আর বেঁচে থাকার মতো আয়ু নাই, হায়াত শেষ। তো আমার চোখের সামনে মারা গেছে, 2-2.5 ঘন্টা অনেক কষ্ট করছি। তো যাই হোক এখন তাহলে যেটা বলতেছিলাম, হেডেকটা তাহলে কী কারণে হতে পারে? স্ট্রেসের কারণে হতে পারে। আপনার যদি হঠাৎ করে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা শুরু করেন, সেখানে কারণে হতে পারে অক্সিজেন লেভেল কমে আসলে হতে পারে, গ্লুকোজ কমে গেলে হতে পারে, বিভিন্ন জিনিস নিয়ে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা করলে হতে পারে। ঠিক আছে, এই সব কারণে হেডেক হতে পারে। ঠিক আছে, তো হেডেক হলে আপনার নর্মালি হেডেকের জন্য প্রথমে মানে হেডেকের তো আর সিমটম বলা লাগবে না, হেডেক মানে মাথা ব্যথা করবে মানে এখানে একটা বিষয় হচ্ছে হেডেক কি আর মাইগ্রেন কি। হেডেক হচ্ছে আপনার পুরো মাথার বিভিন্ন অংশে ব্যথা করে। ঠিক আছে, সামনে ফ্রন্টালে ব্যথা করতে পারে, প্যারাইটালে ব্যথা করতে পারে, পিছনে অক্সিপিটালে ব্যথা করতে পারে। ঠিক আছে, তো হেডেকটা মূলত পুরো মাথায় ব্যথা করা। আর মাইগ্রেনটা হচ্ছে আপনার ধরেন মনে করেন এই তো ফ্রন্টাল রিজিয়নটা, কপালের আধকপালে ব্যথা করবে, এই আধকপালে ব্যথা করবে, এই কপালে ব্যথা নাই, এটা হচ্ছে মাইগ্রেন। হয় আপনার এই যে এই পাশটা ব্যথা করবে অথবা এই পাশটা ব্যথা করবে, কিন্তু ফুল মাথা ব্যথা করবে না বা পিছনে ব্যথা করবে না। আধকপালে ব্যথা হলে সেটাকে আমরা বলবো মাইগ্রেন। মাইগ্রেন হেডেকের চেয়েও মারাত্মক, অথচ ইনভলভমেন্ট কম। হেডেকে তো পুরো মাথায় ব্যথা করতেছে মোটামুটি, কিন্তু মাইগ্রেনে ইনভলভমেন্ট ছোট্ট, আধকপালে ব্যথা, কিন্তু এত তীব্র ব্যথা যে হেডেকের ব্যথা আপনি হয়তো বা হেডেক হলে নর্মালি একটা নাপা খেলেও সেরে যায়, মাইগ্রেনে একটা কেন 5টা নাপা একসাথে গুলাই খেলেও সারতে চায় না। এটা অনেক তীব্র একটা ব্যথা, কোলিক পেইন বলি আমরা। কোলিক পেইন মানে হচ্ছে যেটা হচ্ছে মানে একেবারে মনে হচ্ছে কেউ পিন দিয়ে খোঁচাচ্ছে, এরকম ব্যথা। হ্যাঁ, তো এই মাইগ্রেনটা হচ্ছে হেডেকের চেয়েও মারাত্মক একটা জিনিস। ঠিক আছে, তো হেডেকে নর্মালি আমরা কী করব? হেডেকে একদম সিম্পল ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে আমরা প্যারাসিটামল দিয়ে শুরু করব। হ্যাঁ, এটা একদম কমন ট্রিটমেন্ট, যেটা যে আমরা প্যারাসিটামল সাথে যদি ক্যাফেইন থাকে সেটা সবচেয়ে ভালো হয়। প্যারাসিটামল প্লাস ক্যাফেইনের যে কম্বিনেশন, অর্থাৎ নাপা এক্সট্রা, হ্যাঁ, বা এই প্লাস নাপা এক্সট্রা, এটাতে কি থাকে? এক্সট্রাতে এই ক্যাফেইন থাকে। হ্যাঁ, প্যারাসিটামল প্লাস ক্যাফেইন। তো আপনার যদি কখনো এমন হয় যে হচ্ছে আপনি রাত জেগে পড়াশোনা করা লাগবে বা হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট বা এই ধরনের কিছু আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ইয়াটা ইউজ করতে পারেন, এই যে নাপা এক্সট্রাটা, কারণ এটাতে একটা ক্যাফেইন থাকে। এই ক্যাফেইনটা হচ্ছে কফিতে থাকে, এটা হচ্ছে আমাদেরকে মানে ঘুম কমাইতে সাহায্য করে বা জাগনা রাখতে সাহায্য করে, আমাদের ব্রেনটাকে একটু কী বলা যায় অ্যাক্টিভ রাখতে হেল্প করে, ঘুমটা আসে না নর্মালি। তো আপনি যদি নাপা এক্সট্রা খায় আপনি চাইলে অনেকক্ষণ পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারবেন। ঠিক আছে, কারণ সাথে একটা ক্যাফেইন থাকে। তো প্রথমে আমরা তাহলে কী দিয়ে শুরু করব? প্যারাসিটামল দিয়ে শুরু করব। প্রথম অপশনটা হচ্ছে আমাদের হেডেকের জন্য প্যারাসিটামল। ঠিক আছে, সর্বোচ্চ 1 গ্রাম পর্যন্ত খাওয়াই বেটার, এর বেশি খাওয়া উচিত না। মানে দুটো নাপা একসাথে খাইতে পারেন, এর বেশি খাওয়াটা ঠিক না। নর্মালি আমাদের নাপার হচ্ছে টক্সিক ডোজ হচ্ছে 4 গ্রাম পর্যন্ত, মানে আমরা সারাদিনে 4 গ্রাম পর্যন্ত খাইতে পারবো। ফ্যাটাল ডোজ হচ্ছে 8 গ্রাম। 8 গ্রামের বেশি খেলে সেটা কী হয়ে যাবে? টক্সিক, এমনই টক্সিক হয়ে যাবে, মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 4 গ্রাম হচ্ছে নর্মাল লেভেল, 4 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 4টা নাপা 1 গ্রাম করে আপনি খাইতে পারবেন। অনেক জ্বর হলে যাদের টাইফয়েড, হ্যাঁ, টাইফয়েড ফিভার থাকে, আমরা নাপা 1 4 বেলা পর্যন্ত দিতে পারবো। ঠিক আছে, 1 গ্রামের নাপা 4 বেলা পর্যন্ত। হ্যাঁ, আমি বলতেছি অপশন অনেক আছে আমাদের। হ্যাঁ, অপশন আমাদের হাতে অনেক আছে। প্রথম অপশনটা হচ্ছে আমরা তাহলে কী দিয়ে শুরু করবো? প্যারাসিটামল, সাথে ক্যাফিন থাকতে পারে, তাহলে আরও কী হবে? একটু ভালো। সেকেন্ড অপশন হচ্ছে হ্যাঁ, কফি বানাই খেলে হবে। এখন কফি বানাই খেলে তো অবশ্যই হবে, কিন্তু বলতেছি যে এটাতে ওষুধের মাধ্যমে একটা ক্যাফেইন একটা সাথে অ্যাড করা থাকে, এটা খেলে একটু সুবিধা হয় এই আর কি। তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে আমরা চাইলে
অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড ইউজ করতে পারি। ট্রিপটিন, যেটা ট্রিপটিন 10 নাম শুনছেন না, ট্রিপটিন 10, হ্যাঁ এটা ঘুমেরও হেল্প করে ট্রিপটিন 10, এবং বিষণ্ণতা দূর করতেও সাহায্য করে। হেডেকটা নর্মালি ওই যে বললাম ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকেও তো হেডেক ডেভেলপ করে, তো ওটার জন্য অর্থাৎ হেডেক প্লাস অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি থাকে, অর্থাৎ নিউরোলজিক্যাল কোনো সাইন সিমটম থাকে, অ্যাংজাইটি বা ডিপ্রেশনও আছে, মানে পেশেন্টটা হচ্ছে মনে করেন যে একটু ডিপ্রেসড কোনো কিছু নিয়ে, হয়তো পরীক্ষা খারাপ হয়েছে বা হচ্ছে তার কোনো একটা বিষয় পারিবারিক কোনো কারণে সে হচ্ছে ডিপ্রেসড, তো অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি থাকে সেই হেডেকের সাথে, তখন আমরা অ্যামিট্রিপটাইলিন ইউজ করতে পারি। অ্যামিট্রিপটাইলিন কী করে? অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড এটা যেটা করে, অ্যামিট্রিপটাইলিন হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে একটু রিল্যাক্স করে, তো যার কারণে ট্রিপটিন 10 আমরা ঘুমের জন্যও ইউজ করতে পারি, যেহেতু নার্ভাস সিস্টেমটা রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে। তো অ্যামিট্রিপটাইলিন একটা অপশন হতে পারে যদি আপনার সাথে এনজাইটি, ডিপ্রেশন এবং ইনসমনিয়া থাকে, অর্থাৎ ঘুম হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড ইউজ করতে পারেন, ঠিক আছে। অ্যামিট্রিপটাইলিন, হ্যাঁ অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, এটা ওয়াই দিলেও হয়, হ্যাঁ ওয়াই, অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড। ওকে ফাইন, তারপরে হচ্ছে তাহলে এই একটা অপশন, হ্যাঁ হ্যাঁ 10 আর 25 আছে, নর্মালি হচ্ছে ট্রিপটিন 10, ট্রিপটিনটা বেশি ইউজ হয়, ট্রিপটিন 10 আছে, 25 আছে, 25 একটু বয়স্কদের বা যাদের একেবারে ঘুম হয় না, মারাত্মক ইনসমনিয়ার সমস্যা, হ্যাঁ বলে যে হচ্ছে আমি টানা 20-25 দিন ধরে ঘুমাচ্ছি না বা 5-7 দিন ধরে ঘুমাচ্ছি না, হ্যাঁ এরকম সমস্যা আপনি 25ও ইউজ করতে পারেন, হ্যাঁ প্লাসও দেওয়া যেতে পারে, ঠিক আছে। ওকে ফাইন, 3 নম্বর অপশন হচ্ছে, তাহলে 1 নম্বর অপশন প্যারাসিটামল। আমরা কিন্তু এখানে নন এনএসআইডি নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, নন এনএসআইডি যেগুলো এনএসআইডি না, এগুলো কোনোটাই কিন্তু এনএসআইডি না। এনএসআইডি মানে কি? ব্যথার ওষুধ, ঠিক আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, কিন্তু আমরা কোনো ব্যথার ওষুধ এখন পর্যন্ত বলি না, এটাও একটা ব্যথার ওষুধ না, এটা এনএসআইডি না, কিন্তু এটা প্যারাসিটামলটা ব্যথাতেও কাজ করে, তাই না, এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে, এক নম্বর তো অ্যান্টিপাইরেটিক এফেক্ট মানে জ্বর কমায়, কিন্তু এছাড়াও প্যারাসিটামলের একটা এফেক্ট আছে অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ ব্যথাও কমায়, তাই না, ব্যথা তো আমরা কিন্তু নাপা খাই ব্যথার জন্য, তো এটা কিন্তু এনএসআইডি না, এটা নন এনএসআইডি একটা ড্রাগ যেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে। অ্যামিট্রিপটাইলিন মোটেই ব্যথা কমাবে না, অ্যামিট্রিপটাইলিন আপনাকে কী করবে? নার্ভাস সিস্টেমটাকে রিল্যাক্স করে দেবে, রিল্যাক্স করে দিলে কী হবে? আপনার ঘুম চলে আসতে পারে, তখন মাথা ব্যথাটা কমে যাবে। তো অ্যামিট্রিপটাইলিনটা নর্মালি কম্বিনেশনে ইউজ হয়, অর্থাৎ একটা প্যারাসিটামল খেলেন সাথে ট্রিপটিন খেলেন, কম্বিনেশনে ইউজ হয়, কারণ কি এরা এই অ্যামিট্রিপটাইলিন এগুলোর উপর কাজ করে, অ্যাংজাইটিটা কমাবে, নার্ভাস সিস্টেম রিল্যাক্স হয়ে গেলে আপনার চিন্তা দুশ্চিন্তা একটু কমে আসবে, তারপরে হচ্ছে আপনার ডিপ্রেশন হয়তো কাটায় না, এটা মেলাদিন খাইতে হয় সেক্ষেত্রে, তো নর্মালি আপনার নার্ভাস সিস্টেমটা রিল্যাক্স করে দিয়ে ঘুমের একটা বা সিডেশনের একটা নিয়ে আসে, প্রভাব নিয়ে আসে, ঠিক আছে, তো এটাও কিন্তু নন এনএসআইডি। তারপরে আপনার অপশনের মধ্যে আছে আরেকটা আছে ফ্লুফেনাজিন, হ্যাঁ ফ্লুফেনাজিন হাইড্রোক্লোরাইড, হ্যাঁ ফ্লুফেনাজিন হাইড্রোক্লোরাইডের মধ্যে কি আছে? ফ্লুটিপ বা ফ্লুজিন, অ্যানফ্লু যে ইয়াগুলো খাই আমরা, বা ট্রিপনর, তো এই ফ্লুফেনাজিন হাইড্রোক্লোরাইডও আমরা চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে। এর সাথে কিন্তু আবার কি থাকে? নরট্রিপটাইলিন থাকে, নরট্রিপটাইলিন থাকে, অ্যাড করা থাকে, ঠিক আছে। ওকে, তো এই একটা অপশন, এগুলো মানে এগুলো সব নন এনএসআইডি অপশন, এগুলো কিন্তু ব্যথার ওষুধ না কোনোটাই। তারপরে হ্যাঁ হ্যাঁ মেলাটোনিন ইউজ করতে পারি, হ্যাঁ মেলাটোনিনও একটা নন এনএসআইডি অপশন, আরেকটা ভালো কথা বলছেন, মেলাটোনিন ইউজ করতে পারি, ঠিক আছে, মেলাটোনিন, হ্যাঁ অর দিয়ে মেলাটোনিন ইউজ করতে পারি আমরা, ঠিক আছে, হ্যাঁ খুব একটা বেশি সমস্যা নাই। মেলাটোনিন তো খুব বেশি কোম্পানি বানায় না, বেক্সিমকো বানায়, স্কোয়ার বানায়, মেলাটো নামে একটা ড্রাগ আছে, হ্যাঁ আর ফিল ফ্রেশ, আরেকটা আছে ফিল ফ্রেশ, খুব একটা বেশি কোম্পানি বানায় না মেলাটোনিন। ফিল ফ্রেশ, মেলোনিন আর মেলাটো, তাই না, 3টা ড্রাগই আছে নর্মালি বাজারে, এসকেএফের একটা আছে, তারপরে বেক্সিমকোর একটা আছে, আর একটা হচ্ছে মনে হয় স্কোয়ার বেক্সিমকো আর একটা এসকেএফ, এই 3টা কোম্পানি বানায়, আর খুব একটা বেশি কোম্পানি তো বানায় না। বাইরের দেশে অনেকগুলো কোম্পানি মেলাটোনিন বানায়, মেলাটোনিন বাইরের দেশে খুব জনপ্রিয়, হ্যাঁ, বা আমাদের দেশে এই জনপ্রিয় কম, ফিল ফ্রেশটা বাইরের দেশে খুব জনপ্রিয়। মেলাটোনিনের কাজ কি? মেলাটোনিন একটা হরমোন বডির, হ্যাঁ এটা কিন্তু এখন ওষুধ আকারে পাওয়া যাচ্ছে। মেলাটোনিনের কাজ কি? রিল্যাক্সিং, নার্ভাস সিস্টেম রিল্যাক্স করে দেয়, অনেকটা অ্যামিট্রিপটাইলিনের মতো, তবে অ্যামিট্রিপটাইলিনের চেয়ে ওটা একসাথে থাকে, ওটা দুটো ওষুধে একসাথে কম্বিনেশন হয়।
তো যেটা হচ্ছে মেলাটোনিন, যেটা সেটা হচ্ছে অনেকটা অ্যামিট্রিপটাইলিনের মতো কাজ করে, তবে অ্যামিট্রিপটাইলিনের পরে আসছে নিউয়ার ড্রাগ, এটা আরও ভালো কাজ করে অ্যামিট্রিপটাইলিনের চেয়ে, কিন্তু বাজারে কম পাওয়া যায়। যেহেতু 3টা মাত্র ড্রাগ আছে বাজারে, কম পাওয়া যায়, খুব একটা বেশি। তবে এটার সবচেয়ে কমন ভালো ড্রাগ হচ্ছে ফিল ফ্রেশ, ঠিক আছে? ফিল ফ্রেশ এটা আপনারা লিখতে পারেন চাইলে, ফিল ফ্রেশ রাতে একটা করে খাবে, ঠিক আছে? এটাও অনেকটা, এগুলোর যে কোনো একটা অপশন, আমি যে এতগুলো অপশন বলতেছি, যে কারো যদি না পায়, ভালো কাজ না করে, তখন সাথে কম্বিনেশন দিবেন নাপা প্লাস ট্রিপটিন, তো সেটাতেও কাজ না করলে নাপা প্লাস ওই যে ফ্লুফেনাজিন অথবা নাপা প্লাস মেলাটোনিন, এগুলো এভাবে দিতে হবে। হ্যাঁ, 3টা না, 3টা ঘুমের ওষুধ দুটো, ওগুলো তো নার্ভাস সিস্টেম রিল্যাক্সেন্ট দুটো একসাথে দেওয়ার দরকার তো নাই, তাই না? আমি একটা প্যারাসিটামল বাদে বাকি যেগুলো বলছি ম্যাক্সিমাম কিন্তু নার্ভাস সিস্টেম রিল্যাক্সেন্ট। এই যে ফ্লুফেনাজিন, তারপরে হচ্ছে আপনার এই যে অ্যামিট্রিপটাইলিন, এগুলো সব তো নার্ভাস সিস্টেম রিল্যাক্সেন্ট, এগুলো তো একসাথে 2টা খাওয়ার দরকার নেই, বুঝতে কি পারছি? বেশি রিল্যাক্সে তো ঘুম দেখা যাবে যে পরের দিন আর উঠতেই পারলো না পেশেন্ট, এটা তো আর আমাদের দরকার নেই। আমাদের টার্গেট হচ্ছে কি, হেডেক আছে কি কারণে, স্ট্রেস আছে ব্রেইনে, প্রেশার আছে, ওইটাকে কমায় দেয়, নার্ভাস সিস্টেমটাকে কিছুটা রিল্যাক্স করে দেয়, ঠিক আছে? এরপরে আসেন, এরপরে এনএসআইডিতে আসি। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার পরে শুয়ে পড়তে হবে, ঠিক আছে? নাহলে তো আবার মাথাটাতে ঘুরাইতে পারে। এবার এনএসআইডি অপশনে আসি। প্রথম অপশনটা হচ্ছে মাথা ব্যথার জন্য অ্যাসপিরিন। আমরা অনেক আগে থেকে মাথা ব্যথার জন্য অ্যাসপিরিন খেতাম, অ্যাসপিরিনটা বহু পুরানো অপশন। অ্যাসপিরিন দেওয়া যেতে পারে, অ্যাসপিরিনটা এখন আর অত একটা চলে না। না, শুধু হার্টের ওষুধ তা না, অ্যাসপিরিন কিন্তু একটা এনএসআইডি, ঠিক আছে? অ্যাসপিরিন একটা এনএসআইডি, তবে সেফ কিছুটা, হ্যাঁ কিছুটা সেফ। তারপরে হচ্ছে আইবুপ্রোফেন, এটা খুব ভালো কাজ করে, আইবুপ্রোফেন, ঠিক আছে? আইবুপ্রোফেন অনেক ভালো কাজ করে, এটা যে কোনো ব্যথাই আসলে কাজ করে, তাই না? আইবুপ্রোফেন যে শুধু মাথা ব্যথার জন্য তা না। আইবুপ্রোফেনের সবচেয়ে কমন ড্রাগ কিফ্লামেক্স, তাই না? অ্যাডভেল, এগুলো একেবারে কমন ড্রাগ। হ্যাঁ, প্রোফেন, নিউরোফেন, অনেক ড্রাগই আছে, তাই না? তাহলে এই একটা অপশন হতে পারে। এটা কিন্তু এনএসএআইডি, এটা কি এনএসএআইডি, এটা কি এনএসএআইডি কেন বলে দিচ্ছি, এটা বেশি দেওয়া যাবে না। এটা কয় দিনের জন্য, এটা 15 দিনের জন্য দিয়ে রাখবেন, নো, হাইয়েস্ট 5 days, ঠিক আছে? কারণ এগুলো কি করবে, এনএসএআইডি কি করে, কিডনিতে এফেক্ট ফেলে, তাই না? এনএসএআইডি কিডনি, লিভার, এগুলোতে এফেক্ট ফেলে দেয়। তো এই জন্য এনএসএআইডি ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করতে হবে, ঠিক আছে? আরেকটা আছে আপনার 7 নম্বর অপশনে পিজোটিফেন, এটা একটা নন এনএসআইডি ড্রাগ। পিজোটিফেনটা খুব ভালো একটা ড্রাগ। হ্যাঁ, পিজোটিফেনে হচ্ছে পিজোটিফেন ড্রাগটার হচ্ছে কাজ কি, পিজোটিফেন এটাও অনেকটা নার্ভাস সিস্টেম রিল্যাক্সেন্ট, এটা একটা নন এনএসআইডি, এটাও কিন্তু একটা এনএসআইডি না। হ্যাঁ, এটা ঘুমের ক্ষেত্রে হয়তো বললাম, এটাও একটা নার্ভাস সিস্টেম রিল্যাক্সেন্ট, কিছুটা নার্ভাস সিস্টেমটাকে রিল্যাক্স করে দেয়, ঠিক আছে? হ্যাঁ, ঘুমের ওষুধ আমি বলতেছি, শুধু হেডেকে ঘুমের ওষুধ দেওয়ার অত দরকার নেই, এরকম একটা নার্ভাস সিস্টেম রিল্যাক্সেন্ট দিয়ে রাখলেই হয়, একেবারে সরাসরি সিডেটিভ বা হিপনোটিক্স ড্রাগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে কমন ড্রাগ কি আছে, মাইগ্রানিল, ওই যে মাইগ্রেনের সাথে মিল আছে, মাইগ্রানিল, মাইগ্রানেক্স, পিজো এ, জোফেন, হ্যাঁ, পিজোটিফেনের নামের সাথে মিল আছে, পিজো এ, পিজোটিন, পিফেন, মাইগ্রানিল, মাইগ্রানেক্স, ঠিক আছে? মাইগ্রানেক্স দুটোই ভালো ড্রাগ। তারপরে ডিফেন আছে, ড্রাগের ডিফেন, পিজোটিফেনের নামের সাথে মিল আছে। তারপরে আর আছে পিজো এ, এই ড্রাগগুলো আছে আর কি, পিজো। তো যাই হোক, এইগুলো এখন আজ আপনারা যে বলতেছিলেন টলফেনামিক অ্যাসিড, টাফনিল, যেটা মাথায় ঘুরতেছে এতক্ষণ ধরে খালি বারবার, তাই না? সবচেয়ে কমন ড্রাগ, পেটে ব্যথার জন্য অ্যালজিন আর মাথা ব্যথার জন্য টাফনিল, যে সেই যে কমন ড্রাগ সেটা কিন্তু আমি আরও লিখি নাই, কারণ হেডেকে টলফেনামিক অ্যাসিড অতটা দরকার নেই, দরকার মাইগ্রেনে। আপনার প্রচণ্ড মাথা ব্যথা, এই হেডেক তো আর প্রচণ্ড মাথা ব্যথা না, যে আমি এই যে অপশন কিন্তু কম দিলাম, খুব একটা ব্যথার ওষুধ দিই না, শুধুমাত্র আইবুপ্রোফেন বললাম, কারণ হেডেক হচ্ছে কেমন মাথা ব্যথার জন্য, আপনার এই ঘুম দিয়ে উঠছেন, হঠাৎ করে একটু মাথা চিনচিন করে ব্যথা করতেছে, বা হচ্ছে মনে করেন গরমের মধ্যে অনেকক্ষণ বাসে বসেছিলেন, তখন একটা মাথা ব্যথা করে না, চিনচিন করে একটা মাথা ব্যথা করে, ওটা কিন্তু 2-3 ঘন্টা পরে এমনিই সেরে যায়। ওটার জন্য ওষুধ আমাদের সবসময় কি মাথা ব্যথা ওষুধ খান, রেস্ট করলে, একটু ঘুমাইলে বা একটু গোসল করে আসলে মাথা ব্যথা সেরে যায়। আমি কী করি, গোসল করে একটা ঘুম দিই, আমি তেল দিতে পারি না মাথায়, কারণ আমার কেমন যেন আঠালো লাগে।
তো তেল দিতে পারি না, যার কারণে আমি একটা রিল্যাক্স করে একটা ঘুম দিই। হ্যাঁ অবশ্যই কমে যায়, কিন্তু আমি দিতে পারি না, সবাই তো দিতে পারে না, আমার কাছে খুবই খারাপ লাগে, ঠিক আছে, অস্বস্তি লাগে। আর একটা হচ্ছে মাইগ্রেইন। এখন মাইগ্রেইন হচ্ছে এমন মাথা ব্যথা যেটা হচ্ছে মাইগ্রেনকে বলা হয় তীব্র মাথা ব্যথা হিসেবে, ঠিক আছে, যে কি হয় নর্মালি এটাতে কপালে ব্যথা হয়, ঠিক আছে, অর্থাৎ অর্ধেক কপালে ব্যথা হয়। হ্যাঁ, এটা ফুল মাথায় ব্যথা হবে না। এটাতে যদি কেউ এসে বলে যে স্যার আমার এই দিক থেকে এই পাশটা ব্যথা করতেছে, তাহলে বুঝতে হবে তার সে মাইগ্রেনের রোগী। এবং মাইগ্রেন হচ্ছে একটা লং টার্ম ডিজিজ, এটা নর্মালি এমন না যে ওষুধ খেলেন সেরে গেছে আর হবে না জীবনে। এটা একটা ডায়াবেটিসের মধ্যে একটা লং টার্ম ডিজিজ, আপনার পিছু ছাড়বে না একবার হয়ে গেলে। এবং এটা এমনও হয়ে যায় যে 8-10 রকমের ওষুধ মানে 8-10 বছর ধরে খাচ্ছে, তারপরও মাইগ্রেনের ব্যথা ভালো হচ্ছে না, এরকমও অনেক পেশেন্ট আছে। আচ্ছা যাই হোক, এটার সাথে বমি থাকতে পারে, আতকপালে ব্যথার সাথে বমি থাকতে পারে। তারপরে হচ্ছে চোখে আলো সহ্য হবে না। মাইগ্রেনের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে চোখে আলো একেবারেই সহ্য হয় না, ঠিক আছে। এই সিমটমটা থাকলে বুঝতে হবে যে সে মাইগ্রেনের পেশেন্ট। একটা আতকপালে ব্যথা আর হচ্ছে চোখে আলো সহ্য করতে পারতেছে না, মানে রোদে গেলেই মাথা ব্যথা করে, রোদে গেলেই মাথা ব্যথা করে, প্রতিদিনই হয়। তো এই দুটো জিনিস থাকলে বুঝতে হবে যে সে মাইগ্রেনের পেশেন্ট, ঠিক আছে। এই এখন আসেন মাইগ্রেনের কী কী অপশন আছে, ঠিক আছে। মাইগ্রেন তো এই যেগুলো হচ্ছে, ব্যথা হচ্ছে, বমি হবে, চোখে আলো সহ্য হবে না, হ্যাঁ, এই সমস্যাগুলো, জ্বর থাকতে পারে অনেকের। এখন এখানে ওষুধ আমরা কী কী দিব, ঠিক আছে। এটা তো তীব্র মাথা ব্যথা, এটাতে আর আগের মতো করে শুধুমাত্র নার্ভাস সিস্টেম রিল্যাক্সেন দিলে হবে না, এখানে সিডাটিভ দেওয়াই লাগবে। বুঝলেন, যতক্ষণ না পর্যন্ত ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাইগ্রেন ঠিক হবে না। আর মাইগ্রেনে হচ্ছে ঘুম আসা খুব একটা টাফ ব্যাপার। আপনি মাইগ্রেনে এমনও আছে, এমন পেশেন্টও আছে সেডিল ধরেন 4-5টা খেয়ে ফেলছে, মানে মেজাজ খারাপ হয়ে গেছে, ঘুম আর আসে না। ইভেন সেডিল ইঞ্জেকশন দেওয়ার পরও ঘুম আসে না, এরকম পেশেন্ট আমি অনেক পাইছি। সেডিল ইঞ্জেকশন 1 অ্যাম্পুল 2বার দিছি আধা ঘন্টা পরে, তারপরেও ঘুম আসে না এবং যন্ত্রণায় ছটফট করতেছে রোগী, ঠিক আছে। এই পেশেন্টগুলোকে কী করতে হবে, প্রথমে লাইট অফ করে দিতে হবে, একদম রিল্যাক্স ঠান্ডা একটা রুমে সে শুয়ে থাকবে, সাথে একটা সিডাটিভ দিয়ে রাখবেন, আরামসে ঘুমায় পড়বে। এইসব পেশেন্টের হসপিটালের ট্রিটমেন্ট খারাপ, কারণ হসপিটালে সারাক্ষণ হই জই লাইট ঝালানো থাকে। এইসব পেশেন্ট হসপিটালের চেয়ে বাসায় ট্রিটমেন্ট দেওয়া ভালো। হ্যাঁ, তাহলে এইখানে আমরা প্রথম হচ্ছে কি করব, তাহলে আমাদের টার্গেট কি, একটা এনএসআইডি দিয়ে রাখবো। টার্গেটটা আগে দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন ওষুধ কী কী দিব। একটা এনএসআইডি দিব পেইন রিলিফের জন্য, ঠিক আছে। টার্গেটটা আমরা বলতেছি যে কী কী টার্গেটে আমরা আগে তাকে ভালো করব। প্রথম কথা হচ্ছে তাকে এনএসআইডি দিয়ে পেইন রিলিফ করব, তাকে একটা সিডাটিভ দিয়ে রাখবো। সিডাটিভ শব্দের অর্থ হচ্ছে ঘুম পাড়ানো। হ্যাঁ, তাকে একটা সিডাটিভ দিব, তাহলে কী হবে, তার ঘুম চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ স্লিপ, একটা ডিপ স্লিপে সে পেশেন্ট চলে যাবে। তো ডিপ স্লিপে একটা টার্গেট আছে আমাদের, যে আমার পেশেন্টকে ঘুম পাড়াইতে হবে। তারপরে আমরা চাইলে এই সিডাটিভের পাশাপাশি একটা নার্ভ রিল্যাক্সেশন দিয়ে রাখতে পারি, ঠিক আছে। সেই নার্ভ রিল্যাক্সেশন খেয়ে কী হবে, তার কিছুটা নার্ভাস সিস্টেম কী হবে, রিল্যাক্স হবে, তাই তো, রিল্যাক্স হবে, সেটা আবার হেল্প করবে ঘুমে। এগুলো লেখার দরকার নাই, আর এই সবই লিখতেছে, এটা আমাদের টার্গেট বলতেছি। এই 3টা টার্গেটে আমরা আগাবো। 1 নম্বরে এনএসআইডি দিয়ে রাখবো, পেইনটা রিলিফ হবে, প্রচণ্ড পেইন থাকে, সিডাটিভ দিয়ে রাখবো, ডিপ স্লিপ হবে, ঘুম চলে আসলে আর ব্যথা বুঝবে না, একটা নার্ভ রিল্যাক্সেশন সাথে থাকবে, যেটা নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করবে এবং তার অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কাটাবে, ঠিক আছে। আর 4 নম্বর অপশন হচ্ছে সিমটোমেটিক যে এই সমস্যাগুলো সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। সিমটোমেটিক যে সমস্যাগুলো থাকে এর পাশাপাশি, মানে মাইগ্রেনের মাথা ব্যথা ছাড়াও তো সিমটোমেটিক কিছু জিনিস আছে, যেমন বমি, তো সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে রাখবো। সিমটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে কী থাকতে পারে, ভমিটিংয়ের জন্য ড্রাগ থাকতে পারে, তারপরে চোখে ঝাপসা দেখা, মাথা ঘুরানোর জন্য ড্রাগ থাকতে পারে, ভার্গন টার্গন থাকতে পারে, ঠিক আছে। ওমিডন দেওয়া যেতে পারে। ওমিডন হচ্ছে ভার্গন ভালো কাজ করে এবং এমিস্টেট আরও ভালো কাজ করে। ইভেন অনেকের বেশি বমি হলে প্যালোরনও দেওয়া লাগতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি টার্গেট। এখন তাহলে টার্গেট অনুযায়ী ড্রাগ লেখা শুরু করেন। এনএসআইডি ড্রাগ কয়টা বলেন, কী কী ড্রাগ দেওয়া যেতে পারে, আইবুপ্রোফেন, তারপরে আপনার ন্যাপ্রোক্সিন, তাই না, ন্যাপ্রোক্স প্লাস বা ন্যাপ্রোসিন, ঠিক আছে। তো এইটা দেওয়া যেতে পারে। তাহলে প্রথম অপশন হচ্ছে এনএসআইডি। এনএসআইডির মধ্যে কী কী ভালো কাজ করবে এখানে, আইবুপ্রোফেন, তারপরে হচ্ছে অ্যাসিক্লোফেনাক, তারপরে অ্যাসপিরিনও দেওয়া যেতে পারে, তারপরে
এখানে তো আর রোলাক টোলাক দেওয়া যাবে না, এখানে হচ্ছে যেগুলো হচ্ছে নর্মালি নার্ভাস সিস্টেম সিএনএসে কাজ করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে, সেগুলো দিতে হবে। তারপরে আছে হচ্ছে আপনার ইন্ডোবিথাসিন, ন্যাপ্রোসিন আমি তেমন একটা প্র্যাকটিস করি না, তবে ন্যাপ্রোসিনও দিতে পারেন আপনি। ন্যাপ্রোসিন খুব খারাপ একটা ড্রাগ, আমি একেবারেই প্র্যাকটিস করি না। বর্তমানে আইবুপ্রোফেন, অ্যাসিক্লোফেন এগুলো অনেক ভালো, এগুলো ইউজ করি, ঠিক আছে। ও আচ্ছা, মাইগ্রেনে আরেকটা জিনিস লিখি নেই, আমাদের আরেকটা টার্গেট থাকবে হচ্ছে প্রেশারটাকে একটু কমানো। মাইগ্রেনে কিন্তু হিউজ প্রেশারও, হাই প্রেশারও বেড়ে যায়, প্রেশারও কমানোর জন্য একটা ড্রাগ ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা নর্মালি প্রোপানল দিয়ে রাখি কোনো একটা, ঠিক আছে। তো এই যে এনএসআইডিগুলো ইউজ করতে পারেন, এগুলো তার নাম আলাদা করে লেখা লাগবে না, মানে ব্র্যান্ড নেম লেখা লাগবে, এগুলো জেনেরিক নেম লিখে দিলাম। আইবুপ্রোফেনের মধ্যে ফ্ল্যামেক্স দিতে পারেন, অ্যাসিক্লোফেনাকের মধ্যে আপনি হ্যাঁ জেনেরিক লিখে দিলে তো হচ্ছে, কারণ আপনাদের অসংখ্য অপশন আপনাদের সামনে ওষুধ কোম্পানি নিয়ে আসবে, ওগুলো মনে করে আপনারা দিয়ে দিলেন, সমস্যা নেই। অ্যাসপিরিন ডাইরেক্ট অ্যাসপিরিন নামেই পাওয়া যায়। ইন্ডোমিথাসিনের বেশ অনেকগুলো ড্রাগ আছে, ন্যাপ্রোসিন, ন্যাপ্রোক্স প্লাস আছে, বা ন্যাপ্রোক্সেন, তো এগুলো আর লেখা লাগতেছে না ওইভাবে, ঠিক আছে। অ্যাসিক্লোফেনাকের মধ্যে ফ্লেক্সি একটা ভালো অপশন, ফ্লেক্সি, হ্যাঁ। তারপর ক্লোফেনাক, শুধু ক্লোফেনাক নামেও আছে, ঠিক আছে, হ্যাঁ। তারপরে দেখেন তাহলে এনএসআইডি, এই অপশনগুলো আমরা এনএসআইডি দিলাম, ভালো কথা। 75 375 প্লাস, হ্যাঁ 375 আমরা নাহলে 500 এমজি ইউজ করি, ঠিক আছে। বাচ্চাদের কি মাইগ্রেন হবে না? হবেই বয়স্ক, সেটা তাহলে এই সিএনএস এর কোনো সমস্যা আছে তার, সেই মাইগ্রেনটা নর্মাল মাইগ্রেনের সাথে অ্যাড করা যাবে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা আছে। ওটা হচ্ছে ওই বাচ্চাটাকে অবশ্যই আগে সিটি স্ক্যান করানো লাগবে, কারণ এতটুকু বাচ্চার তো আর মাইগ্রেন হওয়ার কথা না, এটা একটা অ্যাটিপিক্যাল কন্ডিশন, এটা সিটি স্ক্যান অফ ব্রেইন অথবা হচ্ছে এমআরআই অফ ব্রেইন করানো দরকার, নাহলে হচ্ছে বুঝতে পারবেন না যে কী সমস্যা। এমন হতে পারে যে আর্টারিয়াল ব্লক থাকতে পারে বাচ্চার মাথায়, মানে এত ছোটো বাচ্চাদের তো আর হ্যাঁ এটা লিখতেছি, আমি সবই লিখতেছি। তাহলে এনএসআইডি আমাদের একটা অপশন হতে পারে, এবং নন এনএসআইডির মধ্যে প্যারাসিটামল আমরা অবশ্যই রাখবো, ঠিক আছে। প্যারাসিটামল তাকে তো খাইতেই হবে, প্যারাসিটামল তাকে অপশন হিসেবে নন এনএসআইডি হিসেবে প্যারাসিটামল রাখতে পারি, পিজোটিফেন রাখতে পারি, এগুলো নন এনএসআইডি, ঠিক আছে। এগুলো হ্যাঁ 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 ডাবল এর তো নন এনএসআইডি, ওগুলো তো এনএসআইডি ড্রাগ। শুনুন না, একসাথে তো দিবেন সেটা তো বলি নাই, এনএসআইডি দিলে তো আর নন এনএসআইডি দিবেন না, নন এনএসআইডি আমরা আগে দিয়ে দেখতে হবে কমতেছে কিনা, তারপরে এনএসআইডিতে যাইতে হবে। প্রথমেই এনএসআইডি দেয়া আমি কখনোই সাপোর্ট করি না, এই জন্য আমি আপনাদেরকে দুটো অপশন বলতেছি, আমরা পিজোটিফেন বা এগুলো দিয়ে দেখতে পারি, ঠিক আছে। প্যারাসিটামল আছে, পিজোটিফেন আছে, তারপর টাফনিল অর্থাৎ টলফেনামিক অ্যাসিড আছে, ঠিক আছে। এই টলফেনামিক অ্যাসিডটা আমাদের মাইগ্রেনে লাগবে। ও এখানে একটা আছে মেফেনামিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিডও কিন্তু এনএসআইডি, হ্যাঁ মেফেনামিক অ্যাসিড। তারপরে মেলাটোনিন দিতে পারি এখানে, ঠিক আছে। গেল তারপরে যে ফ্লুনারিজিন ওখানে লিখলাম না, ওটাও দিতে পারি, ফ্লুনারিজিন ওই যে ওখানে যে লিখলাম ফ্লুনারিজিন হাইড্রোক্লোরাইড, মাইগ্রানিল, মাইগ্রানেক্স, হ্যাঁ এগুলো ওগুলো ওই যে ওই সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য, মেফেনামিক অ্যাসিড, হ্যাঁ ওগুলো লিখতেছি, ওগুলো তো আস্তে আস্তে সিডাটিভের মধ্যে, ঠিক আছে। ওগুলো তো নন এনএসআইডি না, ওগুলো সিডাটিভ, ওগুলো হচ্ছে সিডাটিভ, সরাসরি ঘুমের। মিডাজোলামের চেয়ে ভালো অপশন আছে, মিডাজোলাম তো পুরানো অপশন, অনেক আগের দিনের অপশন। তাহলে এই যে নন এনএসআইডি এনএসআইডি গেল, এবার আসেন আমরা সিডাটিভ, ঘুম পাড়াবো না পেশেন্টকে, ঘুম না পারালে তো আর সে ব্যথা কমবে না। সিডাটিভের মধ্যে কী কী দেওয়া যেতে পারে, সিডাটিভের মধ্যে কী কী দেওয়া যেতে পারে, এই যে কথা নাই, কথা বললে তার হলো না। সিডাটিভের মধ্যে প্রথমে হচ্ছে ক্লোনাজিপাম, সবচেয়ে কমন অপশন ক্লোনাজিপাম, যেটা এখনও মানুষ ইউজ করে, এখনও মানুষ এটাতে বিশ্বাস করে, ক্লোনাজিপাম, হ্যাঁ। ক্লোনাজিপামের ড্রাগ কি কি আছে, রিবোট্রিল, এপিট্রা,
হ্যাঁ, ডিসোপেন, এপিট্রা, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লোনাজিপাম। বহু আছে, অসংখ্য ড্রাগ আছে। ভালো ড্রাগ দিবেন অবশ্যই, নাম করা ব্র্যান্ডের ড্রাগগুলো দিবেন, খারাপ ব্র্যান্ডের ড্রাগ দিয়ে লাভ কি। ড্রাগের দিবেন বা এসকেএফের দিবেন বা হচ্ছে বেক্সিমকোর দিবেন, স্কোয়ারের দিতে পারেন, স্কোয়ারটা খুব একটা ভালো কাজ করে না। রেনেটার দিতে পারেন, হ্যাঁ, স্কোয়ারের প্রোডাক্টগুলো এখন আর অতটা 2030-এ সাইমন ফার্মাসিউটিক্যালের ড্রাগ দেব 2030-এ আচ্ছা, তারপরে ক্লোনাজিপামের পরে মিডাজোলাম দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে বেনজোডাইজেপিন দেওয়া যেতে পারে, বেনজোডাইজিপাম অর্থাৎ সেডিল, যেটা আপনারা এক নামে চিনেন। হ্যাঁ, এগুলো হচ্ছে সিডাটিভ, যেগুলো ঘুম পাড়াবে। তারপরে হচ্ছে আপনার সুবিট্রিপটান। প্রথমে অ্যামিট্রিপটাইলিনটাই লিখি, সবচেয়ে কমন যেটা, এটাদের বস অ্যামিট্রিপটাইলিন, যে আগে আসছে আর কি। অ্যামিট্রিপটাইলিন এখন আর খুব ভালো কাজ করে না, এই কারণে এটা নিউয়ার জেনারেশনে কিছু ড্রাগ আছে, যেমন সুবিট্রিপটান। হ্যাঁ, তারপরে সুমিট্রিপটানের পরে আছে আরেকটা জন্য কি দেখছিলাম, রিমে কি প্যান্ট, এটা খুব একটা পাওয়া যায় না। রিজাট্রিপটান আছে একটা, রিজাট্রিপটান। শুনেন, সিডেটিভ অসংখ্য আছে, অ্যান্ড মিটাজেপিন বা হচ্ছে ওই দিকে যদি চলে যান, ওই যে ওগুলোকে বলে হচ্ছে, না না, এগুলো লিখে দিলাম কি উপরে, এটা কী বললাম আমি, কি বলছি? সিডেটিভ মানে কি? সিডেশন মানে হচ্ছে ঘুম, সিডেটিভ হচ্ছে যেগুলো ঘুমের জন্য হেল্প করবে, ঠিক আছে। আর আমি যেটা ইউজ করি, যেটাতে মোটামুটি পেশেন্ট ফেল করে না কখনো, ক্লোনাজিপাম দিয়ে বহুত পেশেন্ট ফেল করছে, রিবোট্রিল খাওয়াইছি, কিছুই হয় না, ঘুম তো ভালো কথা, ঘুমের ঘও আসে না। মিডাজোলাম এগুলো বহুত পুরাতন অপশন, সেডিল দিলে তো হয়ই না, সেডিল ইনজেক্টেবল দেওয়ার পরও ঘুম আসে না পেশেন্টের, অথচ সেডিল কিন্তু ওটিতে ইউজ করে, সেডিল কিন্তু ওটিতে ইউজ করে, কিন্তু যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ব্রোমাজিপাম, ঠিক আছে, ব্রোমাজিপাম, ঠিক আছে, হ্যাঁ, ব্রোমাজিপাম হচ্ছে ক্লোনাজিপামের পরবর্তী ভার্সন, নিউয়ার ড্রাগ ব্রোমাজিপাম। তো এটা হচ্ছে বোপাম 3mg একটা ট্যাবলেট পাওয়া যায়, বোপাম 3mg, ঠিক আছে। বাজারে কম পাওয়া যায় এই ড্রাগগুলো, বাজারে খুব একটা বেশি নাই, কম পাওয়া যায়, কিন্তু সব কোম্পানি মোটামুটি বানায়, দুই একটা ড্রাগ আছে সব কোম্পানি। লেক্সিল, হ্যাঁ হ্যাঁ, লেক্সিল 3, লেক্সিল স্কোয়ারের। ওই যাদের হিস্টাসিন খেলে ঘুম আসে তারা তো স্বাভাবিক মানুষ, আমি তো স্বাভাবিক মানুষের কথা বলতেছি, আমি অস্বাভাবিক মানুষের কথা বলতেছি, যাদের মাইগ্রেনের সমস্যা। লেক্সোটানিল আছে একটা, লেক্সিল আছে, লেক্সোটানিল, তাই না, রেডিয়েন্টের হচ্ছে লেক্সোটানিল। তারপরে হচ্ছে আপনার সিস্টা একটা আছে, সিস্টা ইনসেপ্টার হচ্ছে সিস্টা। টেনিল হচ্ছে ইয়ার, টেনিল তো সবচেয়ে কমন ড্রাগ, তাই না, টেনিল তো শুনে আসছেন আগে থেকে, টেনিল 3mg, টেনিলটা হচ্ছে ইয়ার ড্রাগ, কি বলে, একমির। টেনিলটা বহু পুরানো ড্রাগ, টেনিলটা মানুষজন মোটামুটি আগে থেকে খায়, টেনিল খায় আর হচ্ছে ওই যে টাফনিল খায়, এই দুটো একসাথে খায়। টেনিল ঘুমের জন্য কাজ করে, টাফনিলটা মাথা ব্যথা কমায়, এই দুটো একটা কম্বিনেশন আছে, টেনিল আর টাফনিল। আমার মামা খাইতো অনেক আগে থেকে, মাথা ব্যথা আসলে টেনিল খেত, বুঝবো না, আরও বাকি আছে আপনাদের লেখা। হ্যাঁ হ্যাঁ, এই এত দেরি করলে হবে। আমি বোপামটা কেন লিখি, কারণ বোপামটা অপশন নেন, এটা নতুন বের করছে ওরা ওই টেনিল তো বউ আগে থেকে চলছে।